রামিসার গাড়ি কাছে আসতে দেখে হাসলো ঈশা। তার জন্যই অপেক্ষা করছিল। কাল রাতেই তারা প্ল্যানিং করেছে 2 বান্ধবী মিলে লং ড্রাইভে যাবে। অপরদিকে অন্ধকার বেসমেন্ট, চেয়ারে বসা অবস্থায় একটি ছেলে, হাত পা বেঁধে রাখা হয়েছে তার। ছেলেটি চিৎকার করে বলল, কে তুই? এখানে কেন এনেছিস আমাকে? কি করেছি আমি? আনাস ছেলেটিকে সজোরে এক থাপ্পড় দিয়ে বলল, মুখ বন্ধ কর শালা। তুই নিজেই নিজের উপরে যাওয়ার টিকিট কেটেছিস। বাট হাউ ব্যাড লাক ইউ আর। ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল, সাহস থাকলে হাত লাগিয়ে দেখা। এবার আর নিজেকে শান্ত রাখতে পারল না আসওয়াদ। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে, পেশিবহুল হাতের রগগুলো ফুলে উঠেছে। হিংস্র বাঘের মতো লাগছে আসওয়াদকে। বরফ শীতল কণ্ঠে বলল, জঘন্য থেকে জঘন্য মৃত্যু দিব তোকে। ছেলেটি বলল, আমিও শুভ আহমেদ, তোকে ছেড়ে দিব না। আর কিছু বলার সুযোগ পেল না শুভ। আসওয়াদের হাতে থাকা ছুরিটি ঢুকিয়ে দিল শুভ্রের চোখে। বিকট এক চিৎকার, একটানে বের করে আনলো ছুরিখানা। চোখ দিয়ে গল গল করে রক্তের সাথে বেরিয়ে আসলো নীলাভ তরল। গুঁড়োমরিচ ঠেলে দিল সেই ক্ষত বিক্ষত চোখে। শুভ গলাকাটা মুরগির মতো ছটফট করছে। একটানে ছিঁড়ে ফেললো বুকের অংশ, হাত দিয়ে বের করে আনলো কলজাখানা। তবে রাগ দমার নাম নেই। হাতে উঠিয়ে নিল রামদা, এক কোপে শরীর থেকে মাথা আলাদা করে দিল। আনাস সহ বাকি গার্ডরা ভয়ে থরথর করে কাঁপছে আসওয়াদের এই ভয়ঙ্কর রূপ দেখে। আসওয়াদের পরনে সাদা শার্টটি রক্তে মাখামাখি। শার্টটি খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। পায়ের ওপর পা তুলে বসলো আরাম করে। জানালা দিয়ে রোদের আলোয় ব্যায়াম করা পেটানো শরীরে পড়তেই দৃশ্যমান হলো বুকের বাপাশের গভীর ক্ষতটা। হাত ভর্তি ট্যাটু, অবাক করে দেওয়ার মতো চিত্রখণ্ড। কনুই এবং কবজির মাঝে একখানা তলোয়ার, যা তার হিংস্রতার প্রতীক। কবজিতে একটি অদ্ভুত রকমের কালো রঙের ফুল, যা রহস্যময়তা ও সৌন্দর্য উভয় বহন করে। কনুই থেকে শোল্ডার অবধি বহন করছে একটি পাইথনের ট্যাটু, যা বিষাক্ত হওয়ার প্রতীক। সিগারেটে পড়া ঠোঁটে নেই কোনো হাসি। একবার ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে তো আরেকবার সিগারেটে ধোঁয়া ওড়াচ্ছে। আনাসকে উদ্দেশ্য করে আসওয়াদ বলতে লাগলো, গেম খেলে মজা পাচ্ছি না। প্রতিদ্বন্দ্বী যদি টক্কর দেওয়ার মতো না হয় তাহলে গেম খেলে মজা করি। আসওয়াদ উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, কল লাগা ফিউচার মন্দিরে। আজ একটি মিটিং রয়েছে মেরাজের। বড় মাপের নেতারাও উপস্থিত এইখানে। ম্যাজিস্ট্রেট জলিলুর রহমান মেরাজকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এইখানে ইয়াং জেনারেশন বলতে মেরাজই একমাত্র পলিটিশিয়ান। 1 বছরেই ভালো উন্নতি করেছে সে রাজনীতিতে। তাই মিস্টার আসাদ সাহেবের নির্দেশ অনুযায়ী মেরাজকে আইনমন্ত্রী হিসেবে ঘোষণা করা হলো। আসাদ সাহেব প্রধান কার্যালয়ের হেড। আইনমন্ত্রী হওয়ার কারণে পুলিশ, র্যাব, আর্মি সকলেই মেরাজের আদেশে কাজ করতে বাধ্য। তাদের কথোপকথনের মাঝেই মেরাজের অ্যাসিস্ট্যান্ট ওসাকা পালোয়ান বলল, স্যার, ইম্পর্টেন্ট কল। মেরাজ বিরক্ত হলো, তবে কল রিসিভ করলো। আননোন নাম্বার। ওপাশ থেকে ভেসে এলো এক অপরিচিত কর্কশ কণ্ঠস্বর, মেয়র সাহেব, প্রিয়জনদের প্রতি মায়া কমে গেছে বুঝি? খবর নিতে হয়তো। এনি চান্স আপনার প্রাণপ্রিয় বোন আর আপনার শখের নারী নির্জন রাস্তা দিয়ে ড্রাইভিং করছে। এখন যদি একটা ট্রাক এসে গাড়িটাকে টক্কর দিয়ে ফেলে, কেমন হয় বলো তো? বলেই উচ্চস্বরে হেসে উঠল অপরিচিত লোকটি। কল কেটে দিল সাথে সাথে। মেরাজ আর এক মুহূর্ত দেরি না করে মিটিং রুম থেকে বেরিয়ে যেতে যেতে কল দিল ঈশার ফোনে। ফোন বন্ধ। দম বন্ধ হওয়ার মতো অবস্থা মেরাজের। তাকে এভাবে ছুটতে দেখে মিটিং রুমে বসে থাকা সালাউদ্দিনের ঠোঁটে খেলে গেল এক নীরব হাসি। সবেমাত্র কল করেছে রামিসাকে। সৌভাগ্যবশত কলটা রিসিভও করেছে সে। রামিসা বলল, রেস্টুরেন্টে আছি, পরে কথা বল। আর শেষ করতে পারল না কথাটুকু। গুলির শব্দ। পুনরায় নীরবতা। ফোনটা হাত থেকে পড়ে গেল মেরাজের। মাটিতে লুটিয়ে পড়ল ওসাকা। গুলিটি মেরাজের উদ্দেশ্যে মারা হলেও লেগেছে ওসাকার বুকে। মেরাজের গার্ডরা সেফলি মেরাজকে গাড়িতে উঠিয়ে দেয় এবং ওসাকাকে হসপিটালে নিয়ে যায়। রামিসা অনবরত কল করেই যাচ্ছে মেরাজের নাম্বারে, তবে ফোন বন্ধ। চিন্তিত হয়ে কল করলো মেরাজের ড্রাইভারকে। ড্রাইভার কল রিসিভ করে ফোনটি মেরাজের হাতে দিয়ে বলল, স্যার, রামিসা ম্যাডাম। রামিসা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে মেরাজকে। মেরাজ বলল, আমি ঠিক আছি, সব বাসায় এসে বলবো। খান বাড়ির হলরুমে বসে আছে রুবিনা খান, ঈশা, রামিসা। মেরাজের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। অধীর আগ্রহে বসে আছে সকলে মেরাজের উত্তরের আশায়। রুবিনা খান বললেন, কি হয়েছে মেরাজ? রামিসা বলল, তোমার সাথে কথা বলার সময় নাকি গুলির আওয়াজ শুনেছে। কি লুকোচ্ছ তুমি আমার কাছ থেকে? মেরাজ বলল, আমরা কেউই সেফ না মা।
আমাদের চারিপাশে মুখোশের আড়ালে থাকা শত্রুরা ওত পেতে বসে আছে, আর আমি কিছুতেই চাই না আমার পরিবারের কোনো ক্ষতি হোক। রামিসাকে বাড়ি পৌঁছে দিয়েছে মেরাজ। বাড়িতে ঢুকতেই রামিসার ফুফু কড়া গলায় কথা শোনাতে ভুলল না। তবে রামিসার খারাপ লাগলো না মোটেও, অভ্যাসে পরিণত হয়েছে ফুফুর এই ব্যবহার। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে শেষ আশ্রয় ছিল ফুপ্পি। নিজের রুমে ঢুকে শাওয়ারে গেল রামিসা। ভাবতে লাগলো অতীতের কথা। সবেমাত্র 11 বছর, মা বাবার সাথে ঘুরতে বেরিয়েছে সে। বাবাকে প্রশ্ন করলো রামিসা, বাসায় যাব কখন? তার বাবা সংক্ষিপ্ত উত্তর দিল, আর কিছুক্ষণ ধৈর্য ধরো, হাইওয়েটা পার হলেই বাড়িতে যেতে বেশিক্ষণ লাগবে না। রোড পার হতেই হঠাৎ একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় গাড়িটি। সেদিন মা বাবা মারা গেলেও বেঁচে যায় রামিসা। সে থেকে ফুপির কাছেই বড় হয়েছে। শাওয়ার শেষে খাবার খেতে টেবিলে বসলো রামিসা। খাবার খাওয়ায় মনোযোগ দিল। পাশে টেবিলে বসা রামিসার ফুফাতো ভাই ইভান বাজেভাবে দেখছে রামিসাকে। রামিসা ডাইনিং রুমে চোখ বুলালো। ইভান আর সে ব্যতীত কেউই নেই। রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সে। তখনই ইভান হাত ধরে ফেললো। ইভান বলল, চল বিয়ে করে ফেলি। রামিসা কোনো মতে হাত ছাড়িয়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। হুট করেই মনে পড়ছে মেরাজের কথা। সে একবার বলেছিল, ভালোবাসার মধ্যে প্রতিদিন কথা বলা জরুরি নয়, কাউকে নিজের আমানত মনে করে নিজেকে হেফাজত করাটাই জরুরি। কান্না পাচ্ছে রামিসার ভীষণ। ছেলেটা ভীষণ ভালোবাসে তাকে, নীরবে ভালোবাসে, যত্ন করে, সম্মান করে, তবে কখনোই ভালো ব্যবহার করেনি। আর ভাবতে পারছে না। কল করলো মেরাজকে, ইভানের কথা সব খুলে বলল। মেরাজের মেজাজ তুঙ্গে। এমনিতেই ঝামেলার শেষ নেই, তার ওপর রামিসার কান্না। বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। মেরাজের গাড়ি থামালো মালিক বাড়ির সামনে। কলিং বেল বাজতেই দরজা খুললো রামিসার ফুফু। রামিসার ফুফু বলল, আরে মেয়র সাহেব, এত রাতে আমাদের বাসায় কোনো দরকারি কাজ ছিল বুঝি? মেরাজ ভিতরে গিয়ে বসলো। সেখানে ইভানও উপস্থিত। মেরাজ পারছে না ইভানকে চোখ দিয়ে ভস্ম করে দিতে, তবে নিজেকে শান্ত রাখে। রামিসার ফুফুকে উদ্দেশ্য করে বলল, ডক্টর রামিসাকে দেখছি না, তার অ্যাপয়েন্টমেন্ট নিব, ডাকেন তাকে। রামিসাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো মেরাজ। কাছে এসে রামিসার হাত ধরে বেরিয়ে যেতে যেতে রামিসার ফুফুকে উদ্দেশ্য করে বলল, ভুলে যান, এই বাড়িতে রামিসা নামের কেউ ছিল। ইভান বলল, মানে কি, কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? মেরাজ পিছন ঘুরে শীতল দৃষ্টিতে ইভানের চোখে চোখ রেখে বলল, কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। ফুল স্পিডে গাড়ি চলছে। রামিসা কান্না করেই যাচ্ছে। মেরাজ বলল, ভালোবাসো তো আমায় পরি? রামিসা কান্না থামিয়ে বলল, ভালো না বাসলে কি এই রাতে আপনার সাথে চলে আসতাম বাসা থেকে? মেরাজ রামিসার চোখে চোখ রেখে বলল, পরি, তোমার বিশ্বাস আছে আমার উপর? রামিসা বলল, নিজের থেকেও বেশি। অপরদিকে ঠান্ডা মাথার হিসেবেই আসবাদ। সে ঠান্ডা মাথায় কাজ করে, প্রতিটি চালচালে। ঈশার রুমে থাকা পান্ডার পুতুলটিতে রয়েছে একটি হিডেন ক্যামেরা, যা আসবাদের নিয়ন্ত্রণে। টিভির কাজ ভেদ করে শোনা যাচ্ছে এক মেলি কণ্ঠের হাসির শব্দ। আসবাদ মন্ত্রমুগ্ধের মতো দেখছে ও শুনছে মেয়েটার হাসি। পরক্ষণেই খনি মস্তিষ্ক জাগ্রত হলো। টিভি স্ক্রিনে ভেসে ওঠা মায়াবী মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, খুব শীঘ্রই তুমি আমার খাঁচায় বন্দী হবে, অন্ধকারে ফোটা স্নিগ্ধ ফুল। আনাসের অন্যতম বাজে অভ্যাসের মধ্যে রয়েছে আসবাদের রুমে নক না করেই চলে আসা। আজও তার ব্যতিক্রম হলো না। ভাই, এই কিউট মেয়েটা নেতার বোন না? হঠাৎ কারো কথার শব্দে পেছন ফিরল আসবাদ। আসবাদের চাহনি দেখে দোয়া ইউনুস পড়ল আনাস। আমতা আমতা করতে করতে আনাস বলল, ভাই, রুমে নক করতে আমার হাতে ব্যথা করে, এজন্য। আসবাদ টেবিলে থাকা ফল কাটার ছুরিটি হাতে নিয়ে দাঁড়ালো। আনাসের সামনে আসতে আসতে বলল, কাজের জিনিস ছাড়া বাড়তি কিছু আমার পছন্দ না। যেহেতু এই হাত দুটো কোনো কাজেরই না, তাহলে কেটে ফেলাই শ্রেয়। আনাস এক লাফে সোফায় উঠে বসলো। বলল, না ভাই না, এমন করিস না। আমি এখনও বিয়া করি নাই, চিন্তা করছি ওই নিয়ে তার বোনরেই বিয়া করমু। আসবাদ আনাসের গলায় ছুরি ধরল। চিবিয়ে চিবিয়ে বলল, এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট। নেক্সট টাইম ওর কথা তোর মুখে শুনলে হাত না, গলা কাটবো, স্টুপিড।